আলাইকুম। 24 ব্যাচের যে এক্সাম ব্যাচের প্রথম যে এক্সামটা ছিল সেটা ছিল ভেক্টর এবং নিউটনের বলবিদ্যার উপর। একটা এক্সাম ব্যাচ বলবো, মডেল টেস্ট বলতে অনলাইন ভিত্তিক। এখানে সিকিউ এমসিকিউ দুইটা এক্সাম নেওয়া হচ্ছে, তার সলভ ক্লাস এটা, প্লাস এই সলভের জন্য যে স্লাইডটা আছে এটাও আমি দিয়ে দিব। এটা আমি যতগুলো ছবি আছে এখানে সবগুলো সিরিয়ালি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কোর্সটা কন্ডাক্ট করা হচ্ছে সেখানে দিয়ে দেবো। সো ফার্স্টলি আজকের ক্লাসটাতে কী হবে, এটা তো সলভ ক্লাস। প্রথমত আমি সিকিউগুলো সলভ করে দিব, তারপর এমসিকিউগুলো, এবং আমি খুব কম সময় নেব। আমি টার্গেট থাকবে আগামী 50 মিনিটের ভেতরে সবগুলো সলভ করে দেওয়ার জন্য। এমসিকিউতে একটু টাইম যায়, তবুও টাইম যেন কিল না হয় বা কম সময় যেন করা যায়, এটা ট্রাই থাকবে, কারণ এখন 24 বছরের সময় কম। সো ফার্স্টলি সিকিউরিটিতে যদি যাই, 1 নং সিকিউরিটি আমরা দেখবো একটু। নাম্বার 1 সিকিউরিটি কী বলতেছে, 1 কিলোমিটার প্রস্থের কি নদী, মানে ডি এর মানটা হচ্ছে 1 কিলোমিটার। সো এইটা পার হওয়ার জন্য দুইজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সো প্রথম সাঁতারু কী করছে, প্রথম সাঁতারুর বেগটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, প্রতিকূলের সাথে মানে কি অনুকূল পথে দুইটা টার্ম আছে। আর দ্বিতীয় সাঁতারু কী করছে, সেম একটা ভেলোসিটি ভি ইকুয়ালস টু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি বেগে সাঁতার কাটা শুরু করে। এখন আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করা মানে হচ্ছে, সে যদি নদীর এক পায়ে থাকে সে সোজা অপর প্রান্তে পৌঁছাতে চায়, মানে এইভাবে সে যাত্রা শুরু করে। সো আমি কখন করে দিই, মানে গঘটা করে দিই। সো গ নংটা কী বলছে, যে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। সো কী কী ডাটা দেওয়া আছে, প্রথমত এই যে স্রোতের বেগ ইউ, এটা দেওয়া আছে যে ইউটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তারপর সাঁতারুর বেগ সেটা হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলছে, এরপর আমাদের বলছে যে সে আমাদের স্রোতের প্রতিকূলের সাথে, মানে হচ্ছে আমরা যেটা নদী আঁকি, এটা হচ্ছে নদী, তো প্রতিকূলের সাথে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে, প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেদিকে কাজ করতেছে ঠিক তার বিপরীত দিকটাকেই বলা হচ্ছে প্রতিকূল, আর অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে ঠিক সেদিকে কাজ করতেছে। সো প্রতিকূলটা হচ্ছে এই দিক, ঠিক মানে -x অক্ষ বরাবর। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, টোটালটা হচ্ছে 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে আমরা যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে স্রোত এবং সাঁতারুর মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সবগুলো ডাটাই দেওয়া আছে। তাহলে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়ালস টু √, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 cos 120 ডিগ্রি। সো এইখানে কি কাজ, এখানে আমাদের এই পার্টটা সলভ করতে হবে। এখন যদি আমরা এখানে সলভ করি আনসারটা পেয়ে যাব। মোটামুটি যদি 120-এর মানগুলো বসাব, cos 120-এর মানটা হচ্ছে -1/2, তখন এখানে একটা মাইনাস আসবে। জাস্ট হালকা একটা ক্যালকুলেশন করে, যদি 9 + 36 মাইনাস কত, এখানে যেটা আসবে 318। সো 36 - 18 মানে হচ্ছে 18, আর 18 + 9 18 + 36 মেবি √27। এটাকে আরও ভাঙাতে পারো, তো 3 নং 27 আমরা জানি। এটাকে যদি ভাঙাই আমরা বলতে পারি 3 নং 27। তাহলে আমরা যেটা বলতে পারি যেটা হচ্ছে 3√3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের সেই লব্ধি বেগ, এটাই হচ্ছে আমাদের সেই লব্ধি বেগটা। সো এটা গ নংয়ের সলভ হয়ে গেছে। ঘ নংটা বলছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতার আগে নদী পার হবে। সো যার নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়টা কম লাগবে সেই আগে পৌঁছবে, এটা সিম্পল একটা কথা। সো এটা যদি সলভ করা হয়, যে ঘ নং, প্রথম আমি দুইটা কলাম করে নিই। ফার্স্ট প্রথম সাঁতারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় যদি T1 হয়, সেই সূত্রটা জানো নিশ্চয়ই, T = dy/v sin আলফা। সো আলফাটা একটু ডিফারেন্ট হবে এখানে, দুই ক্ষেত্রেই বেগ আমাদের এখানে প্রস্থ তো সেম থাকেই, কারণ একই নদীর মধ্যে তারা পারাপার হচ্ছে, আবার তাদের সাঁতারুর বেগটাও সেম। বাট এখানে কোনটা ডিফারেন্ট, প্রথমত এখানে প্রস্থটা হচ্ছে 1 কিলোমিটার, ডিটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আমি কেন এখানে
কিলোমিটারটাকে মিটার নিচ্ছি না, এই কারণটা হচ্ছে স্রোতটা আমাদের প্রস্থটা হচ্ছে কিলোমিটার নিচ্ছে, ব্যাগটা কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার কাটা যায়, তখন এখানে যে সময়টা পাবো সেটা আওয়ারে পাওয়া যাবে। তো 6 সাইন, আলফার মানটা আমরা পেয়েছি 120 ডিগ্রি। সো 1/6 সাইন 120 ডিগ্রি। আমরা যে একটা ক্যালকুলেশন করি, প্রথমত এখানে সাইন 120-এর মানটা কত এটা একটু জানা দরকার। আমরা ফার্স্ট একটু ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, সেটা হচ্ছে সাইন 120 তো এইটা যদি করি, সো 1/6 টু 0.866, এটা 0.144 আওয়ার, এতটুকু সময় লাগবে। আমার কাছে ক্যালকুলেটর নেই, ফোন দিয়ে এটা ক্যালকুলেশন করছে, এখানে ভুল হতেও পারে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সাঁতারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা। এখন আমি যদি দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা বের করি, সেটা যদি হয় আমাদের T2 ইকুয়ালস টু D/V সাইন আলফা 2। এখানে ডিটা সেম, ভিটা সেম 6 সাইন, এবং আলফার মানটা কত এখানে। আমি যদি এখানে খেয়াল করো, বলছে কি দ্বিতীয় সাঁতারু সোজা অপর প্রান্তে যাত্রা শুরু করে, মানে হচ্ছে সোজা অপর প্রান্ত মানে কি, এই যে যদি এটা হয় এ বিন্দু, এটা হয় বি বিন্দু, সে এ থেকে বিতে যাত্রা শুরু করছে। তো যাত্রা শুরু করলে তো আর বিতে পৌঁছাবে না, সো পৌঁছাতে এইরকম কোন একটা বিন্দু সিতে পৌঁছে যাবে সে। সো বিতে যাত্রা শুরু করে যদি, তাহলে স্রোতের সাথে মধ্যবর্তী কোণ কত, স্রোতের সাথে বেগের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি বা সমকোণ হয়ে থাকে। তাহলে এটা সমকোণ মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি এখানে। তো সাইন 90-এর মানটা হচ্ছে 1, তো ক্যালকুলেশন জাস্ট 1/6। সো 1/6 যদি করা হয় 0.167 আওয়ার, 0.167 আওয়ার। আচ্ছা, একটু দেখা যাক। একটু চেক করি। 1/6 সাইন 120, আমাকে এটা চেক করতে হবে, কারণ নদী পারাপারের জন্য যে সময়টাই বলি না কেন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস চেক করতে হবে। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন সম্ভবত ভুল হয়েছে। এখানে এটা হবে 0.194, এটা ক্যালকুলেশন ভুল। এটা ক্যালকুলেশন আমার ভুল হওয়ার কারণটা হচ্ছে ফোনের ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর, এখানে ক্যালকুলেশনগুলো ভুল করে, মানে ভগ্নাংশগুলোতে সবসময় ভুল করে ফেলে। তো এটা দেখো, আচ্ছা এটা ভুল হয়েছে আমি বুঝলাম কীভাবে। এটা নিয়ে সবসময় মাথা রাখবা। দুইটা কেস আছে এখানে, একটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার হওয়া। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, এটা মানে অবশ্যই মিন করবে না যে সে কম সময় পার হবে। সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে অবশ্যই আমাদের স্রোতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করতে হবে, এমনভাবে যাত্রা করতে হয় যেন লব্ধিটা গিয়ে আমাদের কোথায় পৌঁছায়, লব্ধিটা আমাদের গিয়ে সোজা অপর প্রান্তে পৌঁছায়, লব্ধি বেগ হিসেবে যেটা যেতে হবে। বাট সর্বনিম্ন যদি আমাদের সময়ে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই আমরা কী করবো, স্রোতের সাথে 90 ডিগ্রি করে, মানে আমাদের নৌকাটা অবশ্যই আড়াআড়িভাবে যাত্রা করতে হবে। সো এইভাবে আমি বুঝছি। তাহলে দ্বিতীয় যে আমাদের সাঁতারু আছে, তার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কম লাগতেছে, তাহলে কি আগে পৌঁছাবে, অবশ্যই দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা যাই। এটা বৃত্তাকার তলের সাথে লম্ব এবি অক্ষ সাপেক্ষে চিত্র অনুযায়ী কি হচ্ছে, ঘুরছে। আচ্ছা,
চিত্র 2 অনুযায়ী চাকতিটির সাথে লম্ব স্থাপিত XY অক্ষের সাপেক্ষে ঘুরছে। প্রথম চিত্রে চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এটা কম সময় করি। তো চক্রগতি ব্যাসার্ধ আমরা যদি নির্ণয় করা শুরু করি, দেখো প্রথম চিত্রটা, এটা হচ্ছে একটা চাকতি আছে, এটা চাকতি বলছে। চাকতি হলে আমাদের কি হয়, আমাদের জড়তার ভ্রামকের সূত্র আছে হাফ mr², এটা মাথায় রাখতে হবে। এখন এখানে আমরা কিভাবে বের করতে পারি আমাদের এই চক্রগতি ব্যাসার্ধটা? প্রথমত এটা জড়তার ভ্রামকটা বের করতে হবে, I = হাফ mr²। এটা দিয়ে জড়তার ভ্রামকটা বের করে ফেলবো। সো হাফ ইন্টু এমটা কত, ভরটা বলছে 2 কেজি, ইন্টু আর হচ্ছে 0.5। সো 0.5 মানে হচ্ছে 1/2 এটার স্কোয়ার। সো 2 কাটাইতে পারে, এটা যদি ক্যালকুলেশন করো এটা আসবে 0.25। আর জড়তার ভ্রামকের তোমার এককটা মাথায় রাখতে হবে, হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তা জড়তার ভ্রামকটা বের করলাম। এখন চক্রগতি ব্যাসার্ধ বের করার ব্যাপারটা হচ্ছে আমরা জানি I = m²। I এর মান 0.25 গোজ টু m এর মানটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার। তাহলে কে এর সমান বলতে পারি 0.25/2। সো 0.25 এর পরিবর্তে আমরা 1/4 বসাতে পারি আর /2 এইটা বা রুট। ওকে, তো এইটা ক্যালকুলেশন করতে হবে তখন। তো এইটা যদি ক্যালকুলেশন করি 1/4 1/2, সো √1/8। সো √1/8 এটাকে বলতে পারো যে 1/2√2 এত মিটার। এটা ভগ্নাংশের আকারে এভাবেই আসবে। এটা হচ্ছে আমাদের এইটা চক্রগতি ব্যাসার্ধ। ঘন কি বলছে, কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে। আচ্ছা, আমরা যখন কৌণিক বেগের হিসাবটা করি তখন ওইখানে ভরের পরিবর্তে আমাদের জড়তার ভ্রামক আসে, বলের পরিবর্তে কি আসে, টর্ক আসে, কৌণিক ভরবেগের পরিবর্তে কৌণিক ভরবেগ L আসে, এই ব্যাপারগুলো আসে। এখন ঘুরানো যখন আসবে তখনই আমাদের মাথায় রাখতে হবে জড়তার ভ্রামক কোথায় কম কোথায় বেশি। যেখানে জড়তার ভ্রামকটা কম হবে, জড়তার ভ্রামকের মানটা কম হবে, সেখানে ঘুরানো সহজ হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দুইটা গেছে, আমরা জড়তার ভ্রামকটা বের করব। ফার্স্টলি কি হয়েছে, প্রথমত আমরা চিত্র 1 এর ক্ষেত্রে জড়তার ভ্রামক মানে AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা অলরেডি বের করে ফেলছি। সো প্রথমত আমরা ঘন অংশটা দেখো, AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I1টা কি বের করছি 0.25 কেজি মিটার স্কোয়ার। এখন কাজটা হবে XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করা। সো XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কী হবে, সো এখানে দেখো, এখানে এটা হচ্ছে AB অক্ষ, সেই AB অক্ষ, এটার সমান্তরাল একটা XY অক্ষ আছে, তাহলে এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করতে হবে আমাদের। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমাদের কী বলে, সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা প্লাস m² এমটা হচ্ছে ভর, এইচটা হচ্ছে ওই অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেটা হচ্ছে এইটাই ছিল, কারণ দেখো এই ভর কেন্দ্র দিয়ে কিন্তু ওইটা গেছে, এই ভর কেন্দ্র দিয়ে AB অক্ষটা গেছে, তাহলে এইটাই হচ্ছে IG, AB অক্ষের সাপেক্ষে যেটা। তো IG এর মানটা বসাই যদি, সে হচ্ছে 0.25 প্লাস 2 হচ্ছে ভর, এবং মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বলছে 0.25। তো 0.25 এটার পরিবর্তে আমরা 1/4 চাইলেই বসাতে পারি। তো এটা কাটো, এটা মানে হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 0.25 প্লাস আবার 0.5, 0.5 মানে একের অর্ধেক। সো একের অর্ধেক প্লাস আবার 0.25 যদি বসে, এটা কত আসতেছে 0.75 মিটার। কারণ কোন ক্ষেত্রে জড়তার ভ্রামকটা আমাদের কম দেখতে পাচ্ছ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কম, মানে হচ্ছে I1 is less than I2। তাহলে অবশ্যই যেটা হচ্ছে আনসারটা হচ্ছে, যেহেতু I1টা হচ্ছে AB অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে আমরা বলতে পারি AB অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে। ওকে, আই থিঙ্ক ডান। তো সিকিউ তো সলভ করে দিলাম 14 মিনিটে, MCQ শুরু করা যাবে। MCQ আমরা একটু ফার্স্ট যাবে। দেখো A সমান 5 যে এবং B দিয়ে যদি A ভেক্টর বিপ্রতীক হয় তাহলে কোনটা সঠিক? যদি বিপ্রতীক ভেক্টর হয়, বিপ্রতীক মানে হচ্ছে একটা ভগ্নাংশের বিপরীত, দিকটা সেম থাকবে। এখানে যে I থাকতো ওইখানে I থাকবো, যে থাকলে যে, কে থাকলে কে। তো এইখানে A = 5 যে এর ভগ্নাংশের ঋণাত্মক কি হবে 1/5 যে। তো 2 নং অপশন 1/5 যে, এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে 2 নং
এফ সমান 2a প্লাস 3j মাইনাস 4k বলটি জেড এক্স সমতলের মান কত, জেড এক্স সমতলের মান যেটা, তাহলে জেড এবং এক্সের ক্ষেত্রে যে মানটা, তো জেড এর ক্ষেত্রে 4 এবং এক্সের ক্ষেত্রে সহগ 2, মানে এই যে উপাংশের মান, এইটা নিয়ে যে মানটা সেটাই। তাহলে এটা হবে, তো জেড অক্ষ বরাবর সেটা হচ্ছে মান তো বের করা জানো রুট ওভার অফ দিয়ে সেগুলো স্কোয়ারের রুট, তাহলে এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর মাইনাস 4 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, 2 2 4 প্লাস 16 রুট ওভার 20, তো রুট ওভার 20 এটা হচ্ছে আনসার। এ সমান 5j হলে এ এর দিক কোন অক্ষ বরাবর, এটা মাইনাস 5j বলছে, সো মাইনাস প্রথমত মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক দিক, আর যে মান হচ্ছে ওয়াই অক্ষ মানে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর এটার দিক, ঠিক আছে। পি সমান আমাদের 1/2 প্লাস হাফ আই প্লাস হাফ জে প্লাস কিউকে হলে কিউ এর মান কত যখন পি ভেক্টর একক ভেক্টর, এটা যদি একক ভেক্টর হয় এই টোটালটার মান হচ্ছে 1, তাহলে এই টোটালটার মানটা হচ্ছে 1, তাহলে হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটার সমান সমান 1 দেয়া আছে আমাদের কাছে। তাহলে উভয়পক্ষে যদি বর্গ করি তাহলে কী পাওয়া যাবে, যে 1/4 প্লাস 1/4 প্লাস কিউ স্কোয়ার, এইটার সমান সমান 1, তো এইটা সলভ করতেছি। তাহলে 1/4 প্লাস 1/4 আমরা বলতে পারি 2/4 প্লাস কিউ স্কোয়ার ইকোয়াস টু 1, 2/4 মানে হচ্ছে হাফ, তাহলে কিউ স্কোয়ার ইকোয়াস টু 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফই আসবে, তাহলে কিউ সমান 1/√2, তাহলে কিউ এর মানটা হচ্ছে 1/√2, এই যে 1/√2, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। 5 নং এটা বলছে কি, এটা আমাদের বলতেছে যে পি সমান 3i প্লাস 7j মাইনাস 3k, আর কিউ সমান হলে এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি ছিল, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্তটা ছিল যে তাদের ডট গুণের মানটা শূন্য, তাহলে যে পি ডট কিউ এইটা সমান সমান যখন শূন্য হবে, যে এইটা সমান সমান যখন শূন্য হবে তখনই কি তারা পরস্পর লম্ব হবে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। তাহলে এটা শর্টকাটটা কী ছিল ডট গুণনের, সেটা ছিল যে দুইটা আমি ডট গুণ করবো সেইটার এক্স অক্ষ বরাবর সহগ গুণ প্লাস ওয়াই অক্ষ বরাবর যে সহগ মানে কম্পাউন্ড গুণ প্লাস এর অক্ষ যে কম্পাউন্ড সেগুলো গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ 5 15, এটা এক্সপ্লেন করে তো বলার কিছু নাই, এটা তো পারো। তারপর প্লাস 7 ইন্টু মাইনাস এ মানে হচ্ছে -7, তারপর -3 ইন্টু 2 মানে হচ্ছে -6, এটা সমান সমান 0, এখানে 7 এ একটা আছে সাথে, এটা গুণ হয়েছে এই যে -7 ইন্টু -7, তো দেখো এখন 15 -6, আচ্ছা একটু জিনিস খেয়াল করি, -3 ইন্টু 2, হ্যাঁ আরেকটা জিনিস এখানে ভুল হয়ে যেত, সেটা হচ্ছে এই যে -3 আছে এখানে -3টা বোঝা যাচ্ছে না, দূর থেকে মনে হয় এখানে যাচ্ছে এটা -3, তাহলে দেখো -3 ইন্টু 5 মানে -15, সো -15 ইন্টু আমাদের -6, তাই তো -15 ইন্টু -6 যদি করো -21 আসবে, তাহলে আমরা বলতে -7a ইকুয়ালস টু 21, তো সেখান থেকে এর মানটা যদি ক্যালকুলেশন করো 21/7, সামনে এটা মাইনাস আছে, এটা -3 আসবে, -3, এইটা হচ্ছে আমাদের আনসার। বলছে 6 নং নিচের চিত্র অনুযায়ী বি এর উপর এর অভিক্ষেপ কোনটি, সো এইটা বের করার উপায়টা কি, শর্টকাটটা মাথায় রাখবা, শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যার উপর অভিক্ষেপ মানে যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এর অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এটা হচ্ছে এ ডট বি সমান সমান আমরা জানি এ বি cos থিটা, তাহলে আমরা কার অভিক্ষেপ বের করব, কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, তাহলে এ cos থিটা, তাহলে এ cos থিটা তো এই পাশে থাকবে, বাকি যা আছে ওইটা হচ্ছে আনসার, তাহলে সেটা হচ্ছে এ ডট বি ডিভাইড বাই আমাদের কি এই যে এ ডট বি ডিভাইড বাই বি, এইটাই হচ্ছে, তুমি যদি জাস্ট মান চিন্তা করো তখন এইটা, তো এইটা কিন্তু অপশানে ছিল, এই অপশানে এইটা ছিল, এইটা, তো এইটাই হচ্ছে আমাদের আনসার, বুঝা গেছে আই থিঙ্ক। সো এরপরে যদি আমরা যাই 7 নং, এ একটা এটার মান হচ্ছে 2, বি এর মান 4, এ ডট বি সমান 4 হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত, সো আমরা জানি এ ডট বি এর সমান সমান হচ্ছে এ বি cos থিটা, রাইট, এর মানটা হচ্ছে 2, সো এ ডট বি কী বলছে, এ ডট বি বলছে 4, এর মান 2, বি এর মান 4, এত cos থিটা, তো তুমি 4 4 কেটে দাও, তুমি বলতে পারো
কস থিটা সমান সমান আমাদের হাফ, তাহলে এখান থেকে থিটার মানটা 60 ডিগ্রি আসবে। ওকে, কোনো বল ভেক্টর কার শূন্য হলে বল ভেক্টরটা কী হবে, এটা সংরক্ষণশীল হয়ে থাকে, এটা তো জানো। এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। আচ্ছা, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত একটু আগে করাই দিছি না, এটাই করে দেওয়া লাগবে আমার তো মনে হয় না। তবু আমি একটু শর্টকাটে বলে দিই, এই দুইটা ভেক্টরের ডট গুণের মান যদি 0 হয় তবে শূন্য হবে। তো এ ডট বি ইকুয়ালস টু 0 এটা তো অবশ্যই লিখে দিব না, বা পি ডট কিউ সমান 0 এটা লিখে দিব না। শর্টকাট যদি করো 4 গুণ 8 4 8 36 প্লাস দেখো এম ইন্টু -4 -4m, আর এটা প্লাস 0 ইন্টু 9, এটা সমান সমান 0। তো বলতে পারো 4m সমান সমান 36, তাহলে এখান থেকে এম এর মানটা 8 আসবে, 8 হচ্ছে আনসার। 10 নিচে কোন ভেক্টরটি x অক্ষের সমান্তরাল? যে ভেক্টরটা এখান থেকে যে ভেক্টরটা থেকে আমরা i বা -i পাবো সেটা x অক্ষের সমান্তরাল হবে। তো এটা যদি ক্যালকুলেশন করো, যেমন i এটা যদি করো, তো i ক্রস i, তো সেম ভেক্টরের সাথে সেম ভেক্টরে ক্রস গুণ করলে 0 আসবে, প্লাস জে ক্রস i, তো জে ক্রস i এটা কিন্তু মাইনাস কে আসবে। দেখো i জে কে, তো জে ক্রস i করলে কি মাইনাস কে আসবে, তো এটা হয় না, তো এটা জের অক্ষের সমান্তরাল। এটা যদি করো i ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে। আচ্ছা দেখো, প্রথমত ভেতরে যদি ক্রস গণনা করি i ক্রস জে মানে হচ্ছে কে, আবার কে ক্রস কে, তো এটা তো 0 হয়ে গেল। তো থার্ড অপশনটা যদি খেয়াল করো, i ক্রস জে মানে হচ্ছে কে, আবার কে ক্রস জে এটা মানে হচ্ছে মাইনাস আই, এটা কিন্তু মাইনাস আই, সেটা হচ্ছে, তাহলে এটা কিন্তু x অক্ষের সমান্তরাল হয়ে গেল। তো এটাই হচ্ছে আনসার, মানে 3 নং যেটা অপশন সেটা হচ্ছে আমাদের আনসার। এই ভেক্টরটি একটা একক ভেক্টর হলে মান কত, এটা নিজে করবা, একটু আগেই তো করাইছি। এটা 1/√2 আসবে। দেখেন এর সমান এই ভেক্টরটি y অক্ষের সাথে কত গুণে ক্রিয়াশীল। আচ্ছা, এইটা অনেকে একটা নিয়মে করে, সেটা হচ্ছে যে এই ভেক্টরের সাথে সে জে এর ডট গুণ করে ওখান থেকে অ্যাঙ্গেলটা বের করবে। এটা একটা লং প্রসেস, এটা শর্টকাট মাথায় রাখবে, সেটা হচ্ছে cos থিটা y। তো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে উপরে, তো y অক্ষের সাথে আমরা অ্যাঙ্গেল বের করব, তাই এর যে এই ভেক্টরটার যে জের অক্ষর যে কম্পোনেন্ট আছে সেটা উপরে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এ জেড ডিভাইড বাই ভেক্টরটার মান এ এক্স স্কোয়ার প্লাস আমাদের এ ওয়াই স্কোয়ার, এইটা হবে। তাহলে আমরা cos থিটা ওয়াই বা থিটা ওয়াই cos টু cos ইনভার্স, সো এ ওয়াইটা হচ্ছে 2√3 ডিভাইড বাই আমাদের 2 স্কোয়ার প্লাস 2√3 8 স্কোয়ার। এইটা একটু ক্যালকুলেশন যদি করা হয় কত পাওয়া যাবে, দেখো 4 নিচে প্রথম ক্যালকুলেশন করো কি পাওয়া যাচ্ছে। নিচে আমরা যা পাচ্ছি যে 4 প্লাস 4 ইন্টু 3 12, মানে নিচে 16 আছে, রাইট? সো নিচে আমাদের 16 আছে, তাহলে 2√3 বাই 16, তাহলে নিচে আছে কত 8। আই থিঙ্ক ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করি আবার। 2 2 4 প্লাস 4 গুণ 3 12, ঠিক আছে। ওয়েট এ মিনিট, নিচে এখানে কি থাকবে, ও আমাদের এখানে টোটাল 16, √16 আছে না, সো √16 যদি করো নিচে হয় √16 মানে 4, তো 2 4 2, তো √3/2, এত cos ইনভার্স √3/2 মানে হচ্ছে 30 ডিগ্রি। সো এখানে 2 নম্বর অপশন যে 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চনটার আনসার। বুঝা গেছে আই থিঙ্ক। এরপরে যাই, একটি বস্তুর উপর F সমান এত বল প্রয়োগের ফলে সেটি এত বিন্দু থেকে এত বিন্দু স্থানান্তরিত হয়, এক্ষেত্রে কৃত কাজটা কত? প্রথমত সরণটা কি, সরণটা দেখো এটা হচ্ছে R1 বলতে পারো, এটাকে R2 বলতে পারো। তো XYZ প্রথম যে বিন্দু সেটা হচ্ছে X এর মান, পরের বিন্দু Y এর মান, এরপরের বিন্দু Z এর মান। তো এইটাকে ভেক্টর হিসেবে যে প্রকাশ করে সেটা হচ্ছে 3i প্লাস 2j মাইনাস k। অবস্থান ভেক্টরের সাহায্যে কিভাবে ভেক্টর নির্ণয় করতে সেটা জানো, যে পরের ভেক্টর থেকে আগের ভেক্টর বিয়োগ, তাহলে এটা কি হবে 4 মাইনাস 3i প্লাস 5 মাইনাস 2j প্লাস 1 প্লাস 1 এত এর কে।
তো 4 মাইনাস 3 মানে হচ্ছে জাস্ট আই প্লাস আমাদের 5 মাইনাস 2 মানে হচ্ছে 3 জে আর প্লাস 2 কে। এটা হচ্ছে সেই সমান ভেক্টর। এইটার সাথে বল যেটা আছে সেটা যদি ডট গ্রহণ করি, সো ডট গ্রহণ করলে আমরা কি পাবো, এখানে যে কৃত কাজটা হয়েছে। সো আমি একটু সরাসরি এখানে সূত্র বসে আমরা সরাসরি করে দিই। সো দেখো এখানে আছে 2i প্লাস 3j মাইনাস 4k, এইটা ডট গুণ করতে হবে কত, i প্লাস 3j প্লাস 2k। আই থিঙ্ক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো 2কে 2 প্লাস 3 3 9 মাইনাস 8। তো 9 মাইনাস 8 মানে 1 আর 2 আর 1 3 জুল। সো 3 জুল হচ্ছে আনসার। এখন কি বলছে, ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে একটি ভেক্টর হবে, নিচের কোনটি? এবং ক্ষমতা এটা স্কেলার রাশি হবে, রেজাল্ট হিসেবে আমাদের এটা ভেক্টর রাশি পেতে হবে স্কেলার দ্বারা গুণ করার ফলে। চাপ স্কেলার, ঘাত বল ভেক্টর। বাট ঘাত বলের ক্ষেত্রে কি হয়েছে, বল বল যেহেতু বল সমান এম এ ভর গুণ ত্বরণ, এই ক্ষেত্রে এটা হয় না, কারণ বলের ক্ষেত্রে অন্য একটা কেস। আমি এমন একটা জিনিস পাবো যে ভেক্টরের সাথে স্কেলার গুণ করতে হবে, সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত যে সমান, আমি কি বলছি, বলের সাথে এটা সময়, বলের সাথে সময় গুণ করা হয়ে থাকে। তো সময় কি, এটা স্কেলার রাশি, আমরা তো আর বলি না আজকের সময় উত্তর দিকে এত, এরকম বলা হয় না, এটা স্কেলার রাশি, এটা জাস্ট মানসিক দিক নয়। সো এই দিকহীন স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ করার ফলে রেজাল্ট একটা ভেক্টর রাশি পাওয়া গেছে, এটা হচ্ছে সেটা। 15 আই এবং আই প্লাস জে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? সো এটা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ বের করার নিয়মটা কি? সো জাস্ট ডট গুণ করো ইকুয়ালস টু কস থিটা, আই ডট আমাদের আই প্লাস জে, এটা ইকুয়ালস টু মান, আই এর মান তো জাস্ট জে ইন্টু আই প্লাস জে। সো দেখো এখন জে এর মানটা হচ্ছে 1, আই প্লাস জে এর মান কিটা √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √2, এত কস থিটা। আর এই যে ডট গুণটা যদি করো, জে ডট আই করো বা আই ডট জে করো, মধ্যবর্তী কোণ কত, cos 90 মানে 0, তো 0 আছে, প্লাস জে ডট জে মানে হচ্ছে কত 1, জাস্ট 1 থাকতেছে, তাহলে 1 ইকুয়ালস টু √2 cos থিটা, তাহলে cos এর সমান √2, তাহলে এখান থেকে থিটাটা যদি ক্যালকুলেশন করো কত, cos ইনভার্স 1/√2 মানে হচ্ছে 45 ডিগ্রি। সেই 45 ডিগ্রি এটা হচ্ছে আনসার। সুতরাং দেখো নিচে একটি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স দেখানো হয় আলাদা নিচে কন্ডিশনে। দেখো এখানে কিন্তু বাইরের দিকে ছড়িয়ে পড়তেছে, বাইরের দিকে ছড়িয়ে পড়লে ডাইভারজেন্স পজিটিভ হয়ে থাকে, তাহলে পজিটিভ 3 নং অপশন। 17 নং আই প্লাস জে, আই মাইনাস জে প্লাস, এটা একটু এইভাবে অ্যাকচুয়ালি ভেক্টরটা হচ্ছে এটা আই মাইনাস জে প্লাস কে, টোটালটা নিচে √3 আছে। তো এই ভেক্টরটা কি হবে, এটা একটা একক ভেক্টর হবে। একক ভেক্টর কীভাবে বুঝবো, এটা মান বের করবে, এটাকে একটু ভেঙে এইভাবে লেখা যায় যে 1/√3i মাইনাস 1/√3j প্লাস 1/√3k, এইভাবে আমরা বলতে পারি। তো আমরা কি করব, এখানে মানটা বের করবো, এটা মানটা বের করে 1 পাওয়া যাবে, দেখা যাবে, দেখবা এটা 1ই আসবে, তখন বলবো এটা একক ভেক্টর, এটা একক ভেক্টর হবে। এটা বলে দিলাম মুখে মুখে, তোমরা একটু দেখে নিও। এটা নাল ভেক্টর, নাল ভেক্টর হলে শূন্য হতে হবে, সমরেখা ভেক্টর হবে না, সমতলীয় হবে না, একক ভেক্টর হবে। এরপর যদি যাই 18 নংয়ে, দেখো 18 নং কি বলছে, এ ও বি ভেক্টর একটি সামান্তরিক কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিক ক্ষেত্রফল কোনটি হবে? যদি কর্ণদ্বয় দুইটা কর্ণ দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে এটা হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এ সমান 3a+60 এর উপর লম্ব কোনটি? এখানে লম্ব হওয়ার শর্ত কি, এই ভেক্টর উপর লম্ব সেটাই হবে এই ভেক্টরটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে, এখানে কে জিনিসটা নাই। তো তুমি আই যে কে সময় জানো যে প্রতিটা ভেক্টর কিন্তু আমাদের কি আছে 90 ডিগ্রি কোণ করে আছে, 3a+60 যে এটার সাথে 90 ডিগ্রি কোণ করে একমাত্র কে থাকবে, এটা জে এর সাথেও 90 ডিগ্রি থাকবে না, আই এর সাথেও থাকবে না, একমাত্র কে জাতীয় যদি কোনো একটা ভেক্টর থাকে সেটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, এটা হচ্ছে সিম্পল ট্রিক্স। 8k এটা হচ্ছে আনসার, মানে এখানে কে এটাতে অ্যাঙ্গেলটা বের করে দেখো এটা 90 ডিগ্রি আসবে। অজি বরাবর বলের বাংশ হতো, এখন দেখো এই জিনিসটা, এটা হচ্ছে জেড, এটা যদি হয় ও, এটা যদি হয় ওয়াই, তারপর এই বরাবর এটা হচ্ছে আমাদের 20 নিউটন, তারপর এটা বলছে 31 ডিগ্রি। অজের পর বলের বাংশ বের করার উপায়টা কি, আমরা দুইটা উপায় বের করতে পারি। তো প্রথমত এটা 90 ডিগ্রি আমরা যদি ধরে নিই, এটা তো 90 ডিগ্রিই আছে, ধরার তো আর কিছু নাই, এটা 90 ডিগ্রিই আছে, আমাদের কাজটা কি থাকবে,
সো যে এই যে 31 ডিগ্রি বলে দিছে, এটা 31 যদি হয় এটা কত হবে এইটা। সো 31 দিয়েই করি, যে বরাবর থেটার সাথে কস, তাহলে এই বরাবর হবে 20 কস 31 ডিগ্রি, তার লম্ব দিকে সাইন, তো এই বরাবর 20 সাইন 31 ডিগ্রি। সো 20 সাইন 31 ডিগ্রির মানটা যদি ক্যালকুলেশন করো, যদি তুমি ক্যালকুলেশন করো 10.30 নিউটন পাবা। তো বিকল্প উপায়টা কি? তো টোটালটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস 31, সো 90 মাইনাস 31 60, এটা হচ্ছে আমাদের 59 ডিগ্রি। তাহলে এটাকেও কি বলতে পারো যে 20 cos 59 ডিগ্রি, এটা মানো 10.13 নিউটন আসবে। তাহলে এই বরাবর কি বল? এই বরাবর আসবে 20 সাইন 59 ডিগ্রি। 20 সাইন 59 ডিগ্রি যে কথা 20 cos 31 ডিগ্রি সেম কথাই হবে। তাহলে আমাদের এই যে 10.30 নিউটন এটা হয়ে যাবে আনসার। তারপর 3 ও 4 নিউটন মানের দুটি বল একটা বিন্দুতে কি করছে? পরস্পর লম্ব ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কত? তারা পরস্পর লম্ব ক্রিয়া করছে। দেখো এটা হচ্ছে 3 নিউটন, 4 নিউটন মানের বল, তারা পরস্পর লম্ব ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কত? সো দেখো ভেক্টর গুণফলের মান এবি cos থিটা, রাইট? তাহলে 4 × 3 cos থিটা, তাহলে cos কত? যদি খেয়াল করো, আচ্ছা cos 90 ডিগ্রি, তাই তো। এখন cos 90, রাইট, পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? আচ্ছা 4 গুণ 3 cos 90। এখন sin 0 এর মানটা আছে 0, যার মান হচ্ছে 1। এখন যেটা হচ্ছে কথা, cos 0 মানে হচ্ছে cos 90 মানে 0, আই থিঙ্ক একটা একই বিন্দুতে তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে। 3 এবং 4 জাস্ট গুণফলটা করে দাও, তো 3 4 12, আবার cos 90 মানটা হচ্ছে আমাদের কত? তো সেক্ষেত্রে এইটার আনসারটা কত আসবে? 12। অপশনটা কি ভুল? তো যাই হোক, আমার এখানে কি cos 90 মানে কি কোনো ভুল হয়েছে? মানে একটু পেজ থেকে গেছে হয়তো, এখানে যদি কোনো ভুল থাকে এসব বলে দিবা। সো 12 নিউটন ধরে নিতে পারা আপাতত। সো যদি এখানে ক্যালকুলেশনে ভুল থাকে এই কোয়েশ্চেনটাতে, আর কোনোটাতে ভুল হয় না, এই যদি ভুল হয়, আমার সন্দেহ হচ্ছে ভুল হয়েছে, ভুল হলে একটু বলবো আমাকে। এরপরে আমরা যাই, দেখো চিত্রে এ ও বি যে তলে আছে পিওকি সেই রূপের লম্ব এ ক্রস বি এর দিক কোন দিকে, এটা দিকটা কীভাবে বের করবা? তো যার দিকটা বের করার উপায়টা হচ্ছে যে ভেক্টরটা আগে থাকবে সেটা থেকে ওই পরের ভেক্টর যেতে, মানে এ থেকে বি এর দিকে যদি যাই তখন এই দিকটা পাবো, এটা হচ্ছে এই দিক, ও কিউ এর দিকে এটা হবে। যদি দেখো ফাই এক্স ওয়াই যেটা একটি ব্যবকলনীয় অস্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে? এটা স্কেলার ক্ষেত্র যদি হয়ে থাকে, মানে রেজাল্ট হিসেবে স্কেলার ক্ষেত্র, মানে ব্যবকলন করার পরে রেজাল্ট হিসেবে এটা স্কেলার ক্ষেত্র পেয়েছে, তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই ডাইভারজেন্স হবে। v ইকুয়ালস টু এক্স স্কোয়ার আই মাইনাস 2zj প্লাস, আচ্ছা এত যদি হয় প্লাস ওয়াইকে হলে ডাইভারজেন্স অফ ভি কত? তো ডাইভারজেন্স অফ ভি যদি বের করি সেটা কী হবে? সেটা একটু লাস্টে করি। আচ্ছা এটা একটু লাস্টে করার কারণ আছে, দেখো পজিশন 4 একক ও 5 একক মানে দুটি ভেক্টর যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোনো ক্যাশি স্কেলার গুণফল কত হবে? তারা পরস্পর 60 ডিগ্রি, তাহলে দেখো 4 গুণ 5 ইন্টু cos 60, সো cos 60 এর মানটা হচ্ছে হাফ, তাহলে 4 5 20 ইন্টু হাফ মানে হচ্ছে 10, তাহলে 10 এককটা হচ্ছে আনসার। ঠিক আছে, ভরবেগের মাত্রা করার আগে ডাইভারজেন্সটা করে নাও, ডাইভ বিটা হয়ে নেবলাইয়ের সাথে এইটা ডট গুণন, তাহলে ডেল এক্স অফ আই প্লাস ডেল ওয়াই অফ জে প্লাস ডেল জেড অফ কে, এটা করব। এটার সাথে আমরা কিসের ডট গুণন দিব? ডট গুণনটা দিব এই ভি এ, ভিটা কী বলছে? এক্স স্কোয়ার আই প্লাস 2zj প্লাস ওয়াই কে, ডট গুণন দেওয়া যাক। এখন এখানে যেটা করতেছি, এখানে কিন্তু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক অন্তরীকরণ, মানে হচ্ছে এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করব, বাকি ওয়াই জেড এটাকে আমরা ধ্রুবক ধরতে হবে। ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তখন এক্স জেড এগুলোকে ধ্রুবক ধরতে হবে, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। তো সেটা যদি করি প্রথমত, তাহলে এটা আসবে কি? তো কিছু সূত্র একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
ডিডি এক্স অফ এক্স এটা মানে হচ্ছে 1, মানে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরিং হলে 1, তারপর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আবার ডিডি এক্স অফ একটা কনস্ট্যান্ট এটা মানে হচ্ছে 0, এইটা মাথায় রাখতে হবে। আবার যদি ডিডি এক্স অফ ধরো একটা যেমন 2x আছে, যেমন ডিডি এক্স অফ ধরো 2x² আছে, তাহলে 2 তো ধ্রুবক, তখন এটা বাইরে চলে আসবে, অন্তরীকরণের বাইরে চলে আসবে। আর তারপর x² নিয়ে কাজ করব, তখন এই সূত্র মানবে, তো 2 তো সামনে ইন্টু এক্স তার পাওয়ার 1 কমে যাবে, তো এটা হয়ে গেল 4x। ওকে, ঠিক আছে। তো সেই নিয়মে আমরা করবো এখন। এটা যদি করি এক্সের সাপেক্ষে যখন করবো, যেমন x²i, তাহলে এটা 2x আছে, 2 সামনে চলে আসবে আর x থেকে 1 কম, আচ্ছা 2xi পাওয়া যাবে, ডাইভ বি না, আচ্ছা 2xi তো আসবে না কারণ ডট গুণ স্কেলার, i ডট i মানে 1, 2x আসে, তারপর ডেল ডেল ওয়াই জে, তো এখানে কিন্তু দেখো এক্সে কোনো ওয়াই এ কোনো টার্ম নাই, তো এটা তো পার্শিয়াল করতেছি, তাহলে এটা 0 কনস্ট্যান্ট ধরছে। তারপর এখানে জেড দেখো, এখানে তো জেড এর কোনো টার্মই নাই, তাই এটা 0। সো এখানে 2x হচ্ছে আনসার, তাই 2x যেটা, এই 2xটা হচ্ছে আনসার আমাদের। 1 নংটা হচ্ছে আমাদের আনসার। ওকে, 26 ভর এবং মাত্রাগণিত, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, মানে p goes to মানে mv। সেটা যদি বের করো, ভর বেগের পরিবর্তে আমি সমান বাই সমান বলতে পারি। সো ভরের মাত্রা হচ্ছে m, দূরত্বের মাত্রা হচ্ছে l সরণ, আর সময় t এর মাত্রা t, ক্যাপিটাল টি সেটা উপরে চলে যাবে, mlt ইনভার্স 1। তো mlt ইনভার্স 1 এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখো নিচে কোনটি বলের ঘাতের মান আদেশ, বলের ঘাত যে ইকুয়ালস টু এফ টি, সো এফ এর পরিবর্তে এম এ টি, ঠিক আছে। তারপরে আবার এম এর পরিবর্তে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু আবার টি, তো টি টি কাটা, একটু জিনিস দেখি, আমরা বলের ঘাত মানে ঘাত বল, আমরা বলের ঘাতই বের করার ট্রাই করতেছি। তো বলের ঘাত এইটা মানে কি কি বোঝায় সেটা একটু বুঝতে হবে। বলের ঘাত মানে বোঝানো হয় যে যেই গোস এফটি ইনটু ভরবেগের পরিবর্তন, রাইট। তো ভরবেগের পরিবর্তন, তো এম ইন্টু এই যে পরিবর্তনটাকে ডেল ভি হিসেবে প্রকাশ করতে পারি, সো এম ইন্টু ডেল ভি এটাকে বলতে পারি এস বাই টি। সো এম এর পরিবর্তে ক্যাপিটাল এম, এস এর পরিবর্তে এল, সময়ের পরিবর্তে এটা উপরে চলে যাবে টি ইনভার্স 1। সো এইটা হচ্ছে আমাদের আনসার। 3 কেজি ভরের একটি বুলেট একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনে ধাক্কা দেয়, বন্দুকের আদি ভরবেগ কত? তো এখানে ভরবেগের যে আমাদের সূত্র আছে, মানে হচ্ছে আমাদের ভরবেগের যে সংরক্ষণশীলতা আছে ওইটার সাথে করতে হবে। তো ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের বলে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। সো এটার সাহায্যে যদি করা হয় তাহলে দেখো একটা জিনিস, আমরা এটা দিয়ে গুলির ভর এবং বেগ, এটা দিয়ে গুলির বন্দুকের ভর এবং বেগ, এটা হচ্ছে আদি ভরবেগ, মানে আদিতে সবাই তো শূন্যই ছিল, আদিতে তো স্থির ছিল, বুলেটটা এতভাবে বের হয়েছে, বাট আদিতে সে এক সময় শূন্য ছিল। সো সেই ক্ষেত্রে এটা কীভাবে করতে পারি, এই টোটাল মানটা যেহেতু u1 u2 দুইটাই 0, তাই এই টোটাল মানটাই 0, তাই বন্দুকের আদি ভরবেগটা কত, বন্দুক তো এইটা দিয়ে কনসার্ন করছি, তো u2 যেহেতু 0 তাহলে m2 u2 টোটালটাই 0 হয়ে যাবে, তাই আদি ভরবেগটা কত হবে 0। 10 কেজি ভরের বন্দুক 5 গ্রাম ভরের বুলেট এত বেগে, সেম প্রশ্ন, বাট এখন কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিতে হবে। এখন বলছে আমাদের বন্দুকটা কত বেগে পেছনে সরে আসবে, যখন এটা বন্দুক থেকে গুলি বের হয় তখন এটা পেছনে একটু সরে আসে, তো যে বেগে সে পেছনে থেকে সরে আসে এটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎ বেগ, সেই পশ্চাৎ বেগটাই বের করতে হবে। তো সেমলি আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা দিয়েই করবো। তো এটা দিয়ে যদি আমরা করি এখন কীভাবে করতে পারি, তো এটা খেয়াল করো, এই টোটাল মানটা 0, তো এটা সমান 0। সো m1টা হচ্ছে কত 5 গ্রাম ভরের বুলেট,
তো 5/1000 এটাকে বলতে পারো 5 × 10⁻³ সে 150 মিটার পার সেকেন্ড বের হয়ে গেছে। প্লাস এমটা হচ্ছে 5 কেজি, আর ভি2টা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে ভি2টা আসবে, এখানে সামনেটা মাইনাস আসবে, সামনেটা মাইনাস আসার কারণটা হচ্ছে এখানে ভেক্টর রাশি, দুইটা জিনিস বিপরীত দিকে, গুলিটা সামনের দিকে যাচ্ছে আর ঠিক তার বিপরীত দিকে বন্দুকটা পশ্চাৎ দিকে সরে যাচ্ছে, তাই সামনেটা মাইনাস। কিন্তু তখন যখন ভেক্টর সাইন দিব তখনই এটা ইউজ করবো। তো সেক্ষেত্রে এটা কী হবে, ভি2 সমান জাস্ট মান নিয়ে চিন্তা করলে মাইনাস বসবে না। তো m1/m2 ইন্টু v1, তাহলে এইটা তখন আসবে কত, m1 5 × 10⁻³ ডিভাইড বাই 5 × 150। তো এটা যদি ক্যালকুলেশন আমরা করি, এটা ক্যালকুলেশন করতে হবে, 5 কাটা, তো 10⁻³ মানে হচ্ছে আমাদের নিজে 1000 আছে, তো 150/1000, তারপর 0 কাটা, আবার 15 ডিভাইড বাই আমরা কত করবো আবার, তো 15 বাই আমাদের তখন থাকতেছে 100। সো সেই ক্ষেত্রে আমাদের একটু 3 কেজি, এটা তো 3 কেজি ভরে, সো এখানে একটু 3 কেজি ভরে, 3 কেজি ভরের যে এটা, তো 5 কেজি না, সো নিচে 3 বসবে। সো যাই হোক, তো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা 0.25 মিটার পার সেকেন্ড আসবে, এটা ক্যালকুলেশন করে দেবে, ক্যালকুলেটরে করে দেখবা এটাই আসবে। তো এটা হচ্ছে আনসার। 30 নং, নিম্নের চিত্রদুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যে একটি সুষম দণ্ডে এবি লম্বগামী অক্ষ XY সাপেক্ষে ঘুরছে। চিত্র 1 এবং চিত্র 2 উল্লেখিত দণ্ডে জড়তার ভ্রামকের অনুপাত কত? তো জড়তার ভ্রামকের অনুপাত I1/I2 যদি করি, সো প্রথম ক্ষেত্রে সে প্রান্তবিন্দু দিয়ে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে সে কি দিয়ে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে সে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। সো প্রান্তবিন্দুতে গেলে 1/3 ml² হয়ে থাকে, হচ্ছে 1/3 ml², এটা হচ্ছে 1/12 ml²। সো আর l² কাটা, তো 1/3 1/12, সো এটা I1/I2, তখন এটা আসবে কি 12/3। সেটা যদি করি, এই জিনিসটা এইখানে নিয়ে গেলে এটা কত 12/3, এটা 12/3 আসবে। 12/3 মানে হচ্ছে 4/1, মানে 4:1, এটা হচ্ছে অনুপাত। তারপর সেম চিত্র বলছে এখন চক্রবর্তী ব্যাসার্ধের মানটা বের করতে হবে। কার চক্রবর্তী ব্যাসার্ধ, যে বলছে 1 কেজি ভরে 1 মিটার দৈর্ঘ্যে সুদণ্ড এবি অক্ষ, এবি এর লম্বগামী অক্ষ সাপেক্ষে ঘুরছে। চিত্র 1 অনুযায়ী দণ্ডটি চক্রবর্তী ব্যাসার্ধের মান কত? তো প্রথমত এইটার এবি অক্ষ মানে চিত্র 1 যেটা, সেটা হচ্ছে I কত 1/3 ml²। আবার I সমান m কত জানি, তাহলে আমরা বলতে পারি যে m k² = 1/3 ml²। m এবং m কাটা দিয়ে দিব, তো k সমান আমরা বলতে পারি L/√3। তাহলে L এর মানটা হচ্ছে, L এর মানটা কত, L এর মানটা আমাদের বলে দিয়েছে 1 মিটার /√3, এত মিটার হচ্ছে আমাদের চক্রবর্তী ব্যাসার্ধ। সো সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? সময় কম নিব। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিটার 90 বার ঘুরছে, কৌণিক বেগ কত? সো কৌণিক বেগ ওমেগা = 2π/t, যতবার ঘুরবে ততবার গুণ দিতে হবে। সো 2π/ প্রতি মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু n, 90 বার ঘুরছে। সো এটা ক্যালকুলেশন করলে 90, তো 3 দিয়ে কাটাকাটি করো, তো এটা হচ্ছে 3/2, 3 3 কেন 3 × 6 2। আচ্ছা, 2/3/2, 2π/2 × 3, 2 2 কাটা, তো 3π রেডিয়াস পার সেকেন্ড। তো এটা হচ্ছে আনসার। 2 কেজি ভরের চাকার ব্যাস 50 সেন্টিমিটার, ব্যাসটা তো, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে কত? ব্যাসার্ধটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটা 2π রেডিয়াস পার সেকেন্ড, কৌণিক ত্বরণ, তো এটা হচ্ছে আলফা। তাহলে টর্ক কত, টর্ক প্রয়োগ করতে হবে? টর্ক টাও মানে হচ্ছে কত, I আলফা। সো এটা চাকা বলছে, চাকা হলে কি হয়ে থাকে, জাস্ট m² ইন্টু আলফা। সো এমটা হচ্ছে 2 কেজি, আর এটা হচ্ছে 0.25
সরি 25 সেন্টিমিটার। তো 25/100 যদি করা হয়, 25/100 আসে 0.25। তো 0.25 মানে হচ্ছে 1/4। সো 1/4 এর স্কোয়ার, রাইট, ইন্টু আলফা। এই আলফাটা হচ্ছে 2 রেডিয়াস, তো 2। সো আমরা যদি করি 2 2 4, ব্যাসার্ধ, হ্যাঁ ঠিক আছে। তো 1/16, তো 1/4 আসবে। 1/4 মানে হচ্ছে 0.25 নিউটন মিটার। তো এখানে ব্যাসার্ধ দিয়ে যদি করো তখন ভুল হয়ে যাবে, কারণ আর তো এখানে আছে, এখানে ব্যাসার্ধ কোনো অপশন নেই। তো 0.25 নিউটন মিটার হবে আনসার। অপশন একটা জিনিস তো ভুল পেয়ে গেলাম, যাই হোক এটা হবে না। তো এটা হচ্ছে আনসার। তো 34 সংখ্যা দেখো, 34 সংখ্যাটা কী বলতেছে? 34 সংখ্যা আমাদের যেটা বলে সেটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে চক্রটি ব্যাসার্ধ কোনটি? তো এবি অক্ষের সাপেক্ষে চক্রটি ব্যাসার্ধ, এটা একটা চাকতি আছে, এই চাকতির ক্ষেত্রে চক্রটি ব্যাসার্ধ হবে, প্রথমত এখানে জদার রঙটা হবে এই যে অক্ষগামী, যেহেতু মূল এটা ভর কেন্দ্রগামী একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, রাইট। তো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরলে এখানে কি হবে? প্রথমে চাকতি হলে হাফ mr স্কোয়ার, হাফ mr স্কোয়ার, আই সমান আবার এম কে স্কোয়ার। তাহলে এম কে স্কোয়ার সমান হাফ mr স্কোয়ার, এম কাটা, তাহলে এখানে কে ইকুয়ালস টু r/√2, এটা হচ্ছে আনসার। রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? বস্তুর বেগের উপর নির্ভরশীল, অভিকর্ষ স্থলের উপর নির্ভরশীল, রাস্তার ব্যাসার্ধের উপরও নির্ভরশীল, রাস্তার ভরের উপর কখনোই নির্ভরশীল নয়, তাই 2 নং হচ্ছে আমাদের আনসার। একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতি একটি রিংয়ের কেন্দ্র দিয়ে অভিলম্ব গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রটি ব্যাসার্ধ অনুপাত কত? চাকতি হলে কি হয়ে থাকে? প্রথমত আমাদের যদি চাকতি হয়ে থাকে তাহলে চাকতি হলে আই ইকুয়ালস টু হাফ mr স্কোয়ার, রিং হলে mr স্কোয়ার। তো দুই ক্ষেত্রে আমাদের অনুপাতটা বের করতে হবে, চক্রটি ব্যাসার্ধ অনুপাত। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমরা একটু একসাথে যদি করি এম কে স্কোয়ার ইকুয়ালস টু হাফ mr স্কোয়ার আর এইখানে mr স্কোয়ার, আর স্কোয়ার এম, এটা কাটা, তো এখানে এমটা কাটা, তো কী থাকতেছে? সো k1 স্কোয়ার বাই k2 স্কোয়ার, সো টোটালটা k1/k2 এর হোল স্কোয়ার, এটা সমান 1/√2 বলতে পারি। তাহলে আমরা k1/k2 এটা কত থাকতেছে? 1/2 এখানে আসছে, সরি √2/3 আসতেছে, মানে √2 না, সমান এখন 1/√2 আসে, তাহলে অনুপাতটা কত? 1:√2, এটা হচ্ছে আমাদের আনসার। কোন কোণার বিনিময়ে সবল নিউক্লিয় বল কাজ করে? এটা হচ্ছে ম্যাসন কোণার বিনিময়, এটা মুখস্থ তো জানো। 4 নিউটন এই মানের একটা বল কী করছে, এটা একটা বস্তুর উপর 1 সেকেন্ড ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? এটাতে কি বুঝাইছে? এটা হচ্ছে J=Ft, এটা হচ্ছে আমাদের সেই জিনিসটাই, ভরবেগের পরিবর্তন, যা কথা বলে ঘাত তো একই কথাই। সো এটা দিয়ে বলে ভরবেগের পরিবর্তন দ্বারা বলে ঘাত চাইছে। তাহলে আমরা বের করি, এফটা হচ্ছে 4 × 1, তাহলে 4 নিউটন, এটা নিউটন মিটার, এখান থেকে কেজি মিটার পার সেকেন্ড আসে, এটা একক। সো ভরবেগের পরিবর্তন কেজি মিটার পার সেকেন্ড। সো 2 নং অপশনটা আছে আনসার। 0.1 কেজি ভরের একটি পাথরখণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ফলে সুতার টানটা কত হবে? এটা ডায়াগ্রামটা আঁকতে হবে প্রথম কথা। তো ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি তখন কী রকম হয়ে থাকে ব্যাপারটা সেটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, এটা সুতাকে আমি এটা পাথর কেটে সুতাকে বেঁধে আমরা ঘোরালাম। তো প্রথমত এখানে কেন্দ্রমুখী বল কাজ করবে কেন্দ্র বরাবর, আরেকটা সুতা দিয়ে বাঁধাচ্ছে সুতার টান কাজ করবে। এই যে সুতার কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেবে? কেন্দ্রমুখী বলে নিজের কোনো সোর্স নাই, কেন্দ্রমুখী বলের যোগান দেবে সুতার টানটা। তো এটা হচ্ছে m ω² r হবে। তো m × 2π/t
ইন্টু নাম্বারও যতবার সে ঘুরছে ইন্টু আবার আর। তো এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, তাহলে এমটা হচ্ছে আমাদের এইখানে এমটা হচ্ছে 0.1 কেজি, তারপর 2 পাই ডিভাইড বাই 60 ইন্টু 90 8r স্কোয়ার ইন্টু আর এর মানটা হচ্ছে এইখানে 0.5 মিটার। তো এইটা ক্যালকুলেশন করবা, এইটা যখন ক্যালকুলেশন করবা তখন দেখবা 4.44 নিউটন, এটা হচ্ছে 4.44 নিউটন এটা আসবে। আচ্ছা, এই দুইটা বস্তু দেয়া আছে, এই দুইটা বস্তুর বলছে সংঘর্ষে বস্তু মিলিত হলে মিলিত বেগটা কত হবে, সংঘর্ষ হয়েছে। তাহলে সংঘর্ষ যদি হয় তাহলে এখানে আমরা ভরবেগের সংঘর্ষতাটা ইউজ করব, m1u1 প্লাস m2u2। কথা হচ্ছে এখানে মিলিত একটা বেগ পাইছে, তাহলে এখানে m ইন্টু আমাদের মিলিত বেগটা আমরা v1 প্লাস v2 এভাবে দিতে হবে। সো দিয়ে দিলাম। কী কাজ করব, এই পাশটা এখন খেয়াল করো, দুইটার দিক ডিফারেন্ট দিকে, এটার দিকে এইদিকে, এটার দিকে এইদিকে। যদি আমরা এইভাবে চিন্তা করি, এই ডিরেকশনটা এই দিক বরাবর যাবে, এই ডিরেকশনটা এই দিক বরাবর যাবে, মানে তাদের দিকটা কিন্তু পরস্পর বিপরীত দিকে আছে। পরস্পর বিপরীত দিকে থাকলে এখন আমরা কিভাবে এদের ব্যাপারটা হবে যে দুইটা যেহেতু বেগ ডিফারেন্ট দিকে, ব্যাগ ভেক্টর রাশি, তাই যে কোনো সামনে মাইনাস করতে হবে যখন আমরা ক্যালকুলেশনটা করবো। তাহলে যদি আমরা খেয়াল করি তাহলে 10 কেজি ইন্টু 15 প্লাস 20 কেজি ইন্টু আমরা -5 বসালাম ইকুয়ালস টু, দুইটার ক্ষেত্রে এখানে একটা জিনিস এখানে ভুল করছি, হচ্ছে এটা হচ্ছে মিলিত বেগ v ইন্টু m1 প্লাস m2, মিলিত বেগ সমান সমান v ইন্টু m1 প্লাস m2, মানে হচ্ছে আমাদের কত, যে 10 প্লাস 20, তো এখানে 30 আছে। তো এখানে ক্যালকুলেশন করলে 10 গুণ 15 150 মাইনাস 5 20 100, 150 মাইনাস 50, তাহলে এটা আসবে কত, আমি এটা দিই এখানে লিখি, তাহলে এটা আসবে 50 ইকুয়ালস টু 30v। সেখান থেকে ভিটা আসবে আমাদের কত, 5/3 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন হলে এটাই আসবে। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, তো একটু বোঝার ট্রাই করে নেবে। আর শুধুমাত্র আমাদের 10টাই এমসিকিউ আছে। দেখো, চিত্রে মসৃণ তলে আনত একটা, লাস্টের দিকে এমসিকিউগুলো একটু ছোটো ছোটো আছে। চিত্রে মসৃণ তল বেয়ে যদি গড়িয়ে পড়া বস্তুর ত্বরণটা করতে, এখানে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো ঠিক খাড়া নিচের দিকে আমাদের এমজি বল কাজ করে। তারপর দেখো এখানে নিচে নামতেছে, তো এইখানে তলের লম্ব বরাবর অভিলম্বের প্রতি কেবল আর কাজ করতেছে। এই দেওয়ার যেটা নেই, তাহলে এইটাও হবে আমাদের থিটা। এই বরাবর হবে আমাদের এমজি কস থিটা, তার লম্ব বরাবর এই বরাবর এমজি সাইন থিটা, এবং এই বরাবর একটা বল এফ আসবে। তখন থিটাটা যখন খুব ক্ষুদ্র হবে, থিটাটা যখন খুব ক্ষুদ্র হয় তখন এফ সমান আমরা এমজি সাইন বলতে, এফ সমান এমজি সাইন থিটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এম এ ইকুয়ালস টু এমজি সাইন থিটা। তুমি এম কেটে দাও, তখন বলতে পারো এ ইকুয়ালস টু জি সাইন থিটা। এটাই হচ্ছে ত্বরণের মান, তো এ ইকুয়ালস টু জি সাইন থিটা। কোনটি জোতার ভ্রামকের সমান্তরাল অক্ষপদ্ম, এটা তো সবাই জানো, আই ইকুয়ালস টু আইজি প্লাস এম স্কোয়ার। তারপর একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, রাস্তার প্রস্থ 5 মিটার এবং বাহিরের প্রান্ত ভেতরের প্রান্ত অপেক্ষা 0.25 মিটার। রাস্তাটি প্রকৃত ব্যাংকিং কোণ কত? আমি প্রসেসটা বলে দিই, আনসারটা শো করবো না। দেখো প্রসেসটা কি, যা আমরা জানি tan থিটা ইকুয়ালস টু আমাদের পি, রাস্তার প্রস্থটা হচ্ছে এত ডি, তারপর এটা হচ্ছে এইচ। তাহলে আমরা যেটা দিয়ে করবো সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি, সো এই সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি। তাহলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স, এইচের মানটা হচ্ছে 0.25 আর ওইটা হচ্ছে 5 মিটার। তাহলে 0.25 মানে হচ্ছে আমাদের 1/4। সো এটা করে নিবা। এটা যদি থিটার মানটা এখানে ক্যালকুলেশন করো, তুমি পাবা 2.86 ডিগ্রি। তারপর এ ও বি স্থানে যথাক্রমে এত এত আচ্ছা দেয়া আছে, বা ব্যাংকিং গুণও দেয়া আছে, যে প্রত্যেকটা ব্যাংকিং গুণ দেয়া আছে। তারপর দুইটা প্রথম রাস্তা এর রাস্তার
25 মিটার ব্যাসার্ধ আছে, আর বি রাস্তা 36 মিটার বাঁক আছে। এ স্থানের, আচ্ছা উভয় রাস্তার প্রস্থটা দেওয়া আছে, মানে ডি এর মানটা 5 মিটার। এ স্থানের রাস্তা বাঁকের ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উচ্চ হবে? তো আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি, এটা আমরা জানি সবাই। তাহলে এখানে ব্যাংকিং কোণটা আছে সাইন 2.5 ডিগ্রি। এইচ ইকুয়ালস টু ডি এর মানটা কত বলছে, কত ডি এর মানটা বলছে 5 মিটার। সো 5 সাইন 2.5 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন যদি করো 0.218 মিটার আসবে। তো এটাই হবে আমাদের আনসার। আর 6টা এমসিকিউ আছে, আচ্ছা দেখা যাক। খুব অল্প সময়ের জন্য বড় মানের বল প্রেরিত হলে তাকে আমরা কি বলে থাকি? খুব অল্প সময়ের জন্য যে বল প্রেরিত হয় সেটাকে বলা হয় আমাদের হাত বল, এটা জানো। সাইকেলের বেগুন চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? এটা জানো না নিশ্চয়ই। দেখো, যেমন একটা সাইকেলের চাকা আছে, চাকাটা সামনে দিয়ে এগিয়ে যায়, তখন রাস্তায় সেটা ঘর্ষণ হয়। ঘর্ষণ সবসময় যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীতে কাজ করে, তখন এটা একটা সরল কোণ হয়ে যায়। এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 6 ভরের একটি বস্তুর উপর কত বল প্রেরিত হলে 1 মিনিটে বস্তু বেগ এত কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে? তো এমটা হচ্ছে আমাদের 36 কেজি। তো এখানে সময়টা 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর বেগটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, যত মিটার পার সেকেন্ড হোক নিব। এরপর ফোর্সটা বের করতে হবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ইউটা 0 ধরে আমাদের করতে হবে। সেম এর মানটা 36 বসাবো, বি এর মানটা যত মিটার পার সেকেন্ডে হোক, সেটা যতই হোক, তো সেটাকে তুমি বসাবা মিটার পার সেকেন্ড নিয়ে বসাতে হবে, ডিভাইড বাই সময় 60। তো এটা ক্যালকুলেশন করবা। প্রথমত 15 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে নিবা? এইটার জন্য উপরে 1000 দিয়ে গুণ করলে মিটারে আসবে, নিচে 3600 দিয়ে ভাগ করলে সেকেন্ড, তো মিটার পার সেকেন্ডে তখন চলে আসবে। ওকে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন যখন করবা 2.5 নিউটনই আসবে। দেখে নিন, আমার কাছে ক্যালকুলেটার নাই, কিছুই করার নাই। যাই হোক, এরপরে যদি যাই লাস্ট 3টা আছে এমসিকিউ, বাস 3টা। 10 কেজি ভরের উপর, এটা বস্তুর উপর প্রযুক্ত বল 20 নিউটন, ঘর্ষণ বল 5 নিউটন হলে বস্তু ত্বরণ কত হবে? তো তুমি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এটা জানো, এটা নিশ্চয়ই জানো। আমি আশা করছি এটা জানার কথা, এটা জানার কথা। সো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যেটা আমরা এইচএসসিতে ইউজ করি। সো দেখো কত বল আছে, 10 কেজি ভরের বস্তুর পর 20 নিউটন বল আছে, সামনে কাজ করতেছে। ঘর্ষণ বল বিপরীত দিয়ে কাজ করে, ঠিক তার বিপরীত দিয়ে কত বল আছে? 5 নিউটন মানের বল। এরা সমান 10 কেজি ইন্টু এ। তো 20 মাইনাস 5 মানে হচ্ছে 15 ইকুয়ালস টু 10 এ। তাহলে এর মানটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা। তারপর দেখো 49 নং, 6 কেজি ভরের একটি স্থির বস্তু, মানে ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল। এরপর কি হয়েছে আমাদের? 30 নিউটন বল প্রয়োগে 10 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে? সো গতিশক্তি যদি বের করতে চাই, একটা লং প্রসেস আছে। সো গতিশক্তি বের করবো কীভাবে, এটা হচ্ছে কথা। সো ফার্স্টে আমাদের কাজটা কি, যা যা দেওয়া আছে, এটা হচ্ছে এম। আচ্ছা আমি একটু চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের এম। স্থির অবস্থা ছিল তো ইউ সমান 0, তো এটা হচ্ছে এফ, তবে এটা হচ্ছে টি। সো আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, বাট আমার কাছে তো ব্যাগ নাই। সো ব্যাগটা আমাদের বের করতে হবে। সো আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু এখানে ইউ এর মানটা ছিল তো ভি বাই টি, সো আমরা যেটা বলতে পারি যে ভি ইকুয়ালস টু এফ টি বাই এম। তাহলে এটা আসবে 30 ইন্টু 10 বাই 6, 30 গুণ 10 300, তো 300 বাই 6। তো দেখো কত আসে, দেখো এটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো এখানে বসাও হাফ ইন্টু 6 ইন্টু 50 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করতে হবে। তো এটা যখন ক্যালকুলেশন করবা, দেখো 50 স্কোয়ার মানে 2500, 2500 বাই 2, তো এটা আসবে 7500 জুল। এটা হচ্ছে গতিশক্তির মান।
তারপরে দেখো লাস্ট ম্যাথ, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কোন ম্যাথ কত? সো আমরা এক্ষেত্রে জানি এটা 49 নম্বর বলি 50। সো ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইড বাই সময়টা হচ্ছে 60 সেকেন্ড প্রতি মিনিট ইন্টু 30 বার ঘুরতেছে। তো এখানে 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই রেডিয়াস পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার। সো যেটা হচ্ছে কথা, সলভ তো হয়ে গেল। সো আজকে এতটুকুই থাকবে।